আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার মনটা কেমন করছে। কেমন? এই যে কালকের দিন পর সাদমান নীরার বিয়ে, এই সময়ে উনি আমাদের কাছে এলেন আর আজকেই চলে যেতে হচ্ছে। রেখে দিতে চাইছো? আমার কোনো আপত্তি নাই। বর্তমান শ্বশুরবাড়িতে প্রাক্তন শাশুড়ি থাকবে, এটা আরো ভয়ঙ্কর দেখতে। তাহলে চিন্তা করো না, চলো ভেতরে চলো। দুজনে ভেতরে প্রবেশ করতেই হাতের ডান দিকে সামনের সারির প্রথম টেবিলে সাদমান আর নীরাকে দেখতে পেল ওরা। ফারাজ এগিয়ে যেতে চাইলেও বেলা আলকুছে ফারাজকে নিয়ে বেরিয়ে এলো। সন্ধ্যায় বাসা থেকে তারা দুজনে বের হওয়ার আগেই বিকেলের দিকে সাদমান নীরাকে নিয়ে বেরিয়েছিল। বিয়ের কেনাকাটা করতে নীরাকে নিয়ে বের হতে বেলাই বলেছিল যেন দুজনে একটু সময় কাটাতে পারে। এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাচ্ছে যে ওদের কোনো ব্যক্তিগত সময় কাটানো হয়নি, দুজনকে আরেকটু ভালোভাবে জেনে নেওয়া হয়নি। বেলা ফারাজকে টানতে টানতে নিজেদের গাড়ির কাছে নিয়ে এলো। ফারাজ গাড়িতে হেলান দিয়ে বলল, দুজনে একটু সময় কাটাচ্ছে, সেখানে গিয়ে কাবাব মে হাড্ডি হওয়ার খুব শখ আপনার, ভালো হয়ে যান। হয়ে গেলাম। এখন কি করবে বলো? আমরা একদমই আলাদা, ব্যক্তিগত কোনো সময় কাটাবো না। খুব শখ? খুব। হাতে হাত রেখে আর চোখে চোখ রেখে কত কথা বলবো। বাসায় চলুন হচ্ছে আপনার। আপাতত এখানে আরেকটা রেস্টুরেন্টে চলো, পরে বাসায় গিয়ে দেখলেই হবে। বেলা মুচকি এসে বলল, চলুন। সাদমান আর নীরা সামনাসামনি বসে আছে। খাবার এখনো আসেনি। কিছুক্ষণ আগে এসে বসেছে দুজন। বিয়েতে একটা কনের যা যা প্রয়োজন প্রায় সবই কেনা হয়েছে। এখন শুধু বিয়ের শাড়ি এবং বিয়ের গহনা কেনা বাকি। আজকেই সাদমান নীরাকে নিয়ে বেরিয়ে পড়েছে, কারণ কালকের দিনটা হাতে রাখা প্রয়োজন। কোনো কিছু কিনতে ভুলে গেলে সেটা আবার কেনা সম্ভব হবে? কোনো কমতেই সাদমান রাখতে চায় না। নীরা চুপচাপ বসে আছে। সাদমান হাতের ফোনটা উল্টো করে টেবিলের উপর রাখলো। নীরাকে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে মৃদু গলায় বলল, কিছু হয়েছে? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। তুমি কি বিয়ের জন্য আরো সময় চাইছো? সম্বিত ফিল নীরার সাদমানের দিকে আহত দৃষ্টিতে চেয়ে বলল, আপনার কেন মনে হলো আমার সময় লাগবে? মন খারাপ করে বসে আছো যে? মানুষের জীবনে সবচেয়ে ভালো এবং আবেগের দিন হচ্ছে বিয়ের দিন। সেটা আমার খুব সামনে। এত ভালো একটা দিনে আমার পরিবারে কেউ আমার পাশে নেই সাদমান। সাদমান হাত বাড়িয়ে টেবিলে রাখা নীরার হাতের উপর হাত রাখলো। আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, বিয়েটা হতে দাও। আমরা দুজনে না হয় একদিন তোমার বাড়িতে গিয়ে ঘুরে আসবো, দেখা করে আসবো সবার সাথে। নীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, আছেই তো শুধু একজন, তাও কেমন আছে, কিভাবে আছে, আদৌ বেঁচে আছে কিনা কিছুই জানি না। নীরার চোখ ছলছল হতে সাদমানের বুক ভারী হয়ে এলো। নীরার হাতটা শক্ত করে ধরে বলল, কারোর কিচ্ছু হবে না, আল্লাহ তাকে দেখে রেখেছেন। নীরা কিছু বলল না। সাদমান সামনের দিকে চেয়ার ছেড়ে নীরা পাশের চেয়ারে এসে বলল, তোমার মন খারাপ? চুপ থাকা একটা দীর্ঘ সময় দেখেছি আমি নীরা। একটু আমার দিকটা ভাবো। তোমাকে এমন দেখতে আমার মোটেও ভালো লাগে না। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। কাল বাদে পরশুদিন আমাদের বিয়ে। তোমাকে ভালো রাখার সব দায়িত্ব আমার। তোমাকে এমন মনমরা দেখলে আমার মনে হবে আমি দায়িত্ব পালনে ব্যর্থ। সাদমানের দিকে নীরব দৃষ্টিতে তাকালো নীরা। কিছুক্ষণ মৌন রইল দুজন। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে নীরা বলে উঠল, হাত ছাড়ুন, এখানে কত মানুষ আছে। সাদমান নীরার হাতটা আরো শক্ত করে ধরে বলল, সম্ভব হলে হাত নয়, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকতাম। তোমার থেকে দূরে থাকা কত কঠিন সেটা তুমি বুঝবে না। মৃদু হেসে হাতটা ছাড়িয়ে নিল নীরা। বলল, এই তো আরেকটা দিন। সাদমান দুদিকে মাথা নাড়িয়ে বলল, 2 রাত 2 দিন বলো। বিয়ের দিনও তো আর কাছে পাচ্ছি না, পেতে পেতে সেই রাতে। লজ্জায় মাথা নিচু হয়ে গেল নীরার। হাত দিয়ে কপাল ঢেকে বলল, থামবেন আপনি? দেখুন খাবার কত দূর, আর কত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে বিভিন্ন ধরনের খাবার এসে হাজির হলো। খাওয়া দাওয়া শেষ করেই দুজনে বের হলো বাকি কেনাকাটা শেষ করতে। প্রথমে বিয়ের শাড়িটা কিনলো দুজনে, তারপর গহনার দোকানে ছুটলো। নীরার জন্য প্রায় সব ধরনের গহনা নিল সাদমান। সব কিছুর দাম মিটিয়ে নীরার আড়ালে আলাদা করে একটা আংটি কিনে নিজের কাছে রেখে দিল সে। বাসার ঘরে কোনো কিছু না দিয়ে বউয়ের মুখ সে কীভাবে দেখবে?
কেনাকাটা শেষ করে গাড়িতে গিয়ে বসলো দুজন। ব্যাগগুলো পেছনের সিটে রেখে সাদমানের কথা অনুযায়ী পাশে এসে বসতে হলো নীরার। গাড়ি ধীর গতিতে চলতে শুরু করলো। জানালার গ্লাস নামিয়ে দিল নীরা। মৃদু হাওয়া এসে চুলগুলো এলোমেলো করে দিতে ব্যস্ত হলো। গ্লাস আর একটু উঁচুতে উঠিয়ে শান্তি করে বসলো সে। হঠাৎ নীরার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বুকে চেপে ধরল সাদমান। নীরা চুপ মেরে কিছুক্ষণ বসে রইল, তারপর মৃদু গলায় বলল, কি হচ্ছে এগুলো? সামনে দেখে সাবধানে গাড়ি ড্রাইভ করুন, এরকম করলে তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সাদমান সামনের দিকে নজর স্থির রেখে বলল, তোমার এত চিন্তা করতে হবে না। চোখ চোখের জায়গায়, মন মনের জায়গায়, আর হাত হাতের জায়গায় আছে। সব মনোযোগ এক জায়গায় থাকা উচিত নয় কি? ব্রেক কষল সাদমান। নীরা সামনের দিকে ঝুঁকে যেতে যেতে সোজা হয়ে সিটে বসে রইল। সাদমানের দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলল, কি হলো? সাদমান চোখেতে বলে উঠল, তুমি তো বললে সব মনোযোগ এক জায়গায় দিতে। মানে আমি তো গাড়ি ড্রাইভে মনোযোগ দিতে বললাম। আমি তো মনে করলাম তোমার উপর মনোযোগ দিতে বললে। বড্ড মাপ ছাড়া কথা বলেন আপনি। কাজ তো আর করি না, কি মাপ ছাড়া। নীরা বুঝলো সাদমানের কথার মানে। পাতা দিতে চাইল না সে। সামনের দিকে তাকিয়ে বলল, চলুন। কোথায়? বাসায়। আবার কোথায়? তোমার মনোযোগ কোথায় বলো তো? আমার মনোযোগ আবার কোথায় থাকবে? আশেপাশে তাকিয়ে দেখো, এটা বাসার সামনে। ভালো করে খেয়াল করে কপাল চাপালো নীরা। সে আসলেই খেয়াল করেনি এটা বাসার সামনে। নীরা কপাল চাপানো দেখে সাদমান মৃদু হাসল। নীরা স্বাভাবিক হয়ে গাড়ির পেছনের দিকে সিট দেখে বলল, নিন, এগুলো নিয়ে বাসায় যেতে হবে তাড়াতাড়ি। সাদমান গাড়ির আলো নিভিয়ে আলতো গলায় বলল, তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি কেন নয়? গাড়িতে মৃদু আলো জ্বলছে। নীরা মুখ পুরোপুরি স্পষ্ট না হলেও পরিচিত মুখটার কোনো কিছুই অপরিচিত লাগছে না। সাদমানের নীরবতায় নীরা আবারও বলে উঠল, কি হলো, লাইট অফ করলেন যে? সাদমান চকিতে বলে উঠল, তুমি আমাকে প্রবল বেগে টানছো নীরা, আমি নিজেকে আটকে রাখতে পারছি না। নীরা বুকটা কেঁপে উঠল। কোনো কথার অর্থ সে বুঝতে পারে না এমন না। সাদমান সেভাবেও কিছু বলে না যেটা সে বুঝতে পারবে না। এই কথার অর্থ নীরার অজানা নয়। নিজের সিটটা খামচে ধরে রইল সে। সাদমান খানিকটা ঝুঁকে এলো নীরার দিকে। আলতো করে নিজের হাতটা নীরার বাম গালে ছুঁয়ে দিল। হঠাৎই আমার স্পর্শে কেঁপে উঠল নীরা। চোখ দুটো বন্ধ করে নিল। ঠোঁটজোড়া বিরতিহীন কেঁপে যাচ্ছে। সাদমানের নজর সেদিকে। পলকহীন চোখে নীরার সমস্ত মুখ একবার পর্যবেক্ষণ করে ঠোঁটে এসে থামল। বারবার শুকনো ঢোক গিলছে নীরা। পরিবেশ নীরব স্তব্ধ বুঝে আস্তে আস্তে চোখ খুলল সে। সাদমানের মুখটা ঠিক সামনে। পলকহীন চোখে তাকিয়ে দেখে যাচ্ছে। নীরাও সাদমানের চোখের দিকে চাইল। দূরত্ব যেন আরেকটু কমল। মোহিত স্থির দৃষ্টিতে সবই যেন স্থির। সাদমানের ঠোঁট দুটো নীরার ঠোঁট স্পর্শ করবে ঠিক তখনই পিছিয়ে গেল নীরা। নীরাকে সরে যেতে দেখে সজ্ঞানে ফিরে এলো সাদমান। বারবার কয়েকবার চোখের পলক এবং শ্বাস ফেলে নিজের করা অদ্ভুত কাণ্ডের কথা স্মরণ হতেই নীরার দিকে আবারও তাকালো। আমতামতা করে বলল, সরি, আমি আসলে নিজের মধ্যে ছিলাম না। জানি না কেন এসব করতে যাচ্ছিলাম। আই এম রিয়েলি সরি নীরা। নীরা সামনের দিকে তাকিয়ে তখনও চুপচাপ বসে আছে। সে এখনও বুঝে নিতে ব্যস্ত একটু আগে কি ঘটে যেতে যাচ্ছিল। ভাবতেই প্রলম্বিত শ্বাস ফেলল সে। নীরাকে চুপ থাকতে দেখে সাদমান নীরাকে আবারও ডাকলো। নীরা এবার পাশে ফিরে সাদমানের দিকে তাকিয়ে বলল, আমি প্রস্তুত সাদমান। সাদমান লজ্জায় দু চোখ বন্ধ করে নিল। ডান হাতের কয়েকটা আঙ্গুল দিয়ে কপাল ঘষতে থাকলো সে। ওভাবেই বলে উঠল, আমি দুঃখিত নীরা, মাফ করে দাও। সাদমানের অবস্থা দেখে মৃদু হাসল নীরা। নিজে আলগোছে সাদমানের হাতটা নিজের হাতে নিতেই সাদমান তড়িৎ গতিতে নীরার দিকে তাকালো। দৃষ্টিতে অসহায় ভাব, নিশ্চিত। সাদমান মৃদু গলায় আবারও বলল, আই এম সরি। জানি না হঠাৎ করে আমার কি হয়ে গেছিল। থ্যাংক ইউ আমাকে আটকানোর জন্য, আমাকে সায় না দিয়ে সরে যাওয়ার জন্য। আমি তোমাকে আমার করে তবেই পেতে চাই। আপনি চাইলে আমরা প্রথম কিসটা এখানেই সারতে পারি। অন্য কেউ হলে এতদিনে। সাদমান নীরার ঠোঁটে নিজের আঙুল চেপে চুপ করিয়ে দিল। মাথা দুই পাশে নাড়িয়ে বলল, আমি অন্যদের মতো নই নীরা। তুমি এখনো আমাকে চিনতে পারোনি। ব্যর্থ আমি। নীরা নিজের অন্য হাতে মুখ থেকে সাদমানের হাত সরিয়ে বলল,
না চিনলে কি আর বিয়ে করছি? বাদ দিন এসব, বিয়ের রাতে সব পুষিয়ে দেব। আর একটু অপেক্ষা করুন, অপেক্ষার ফল মিষ্টি হয়। সাদমান নীরার দিকে তাকাতেই লজ্জায় চোখ সরিয়ে নিল সে। সাদমান মিটিমিটি হাসল, নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, দেখা হচ্ছে তাহলে, অপেক্ষায় রইলাম। আপনাকে পেতে এতটুকু অপেক্ষা করতেই পারি নীরা। আজ সাদমান এবং নীরার বিয়ে, একদমই ঘরোয়া আয়োজন। বাইরের কোনো মানুষের উপস্থিতি নেই ফারাজদের বাড়িতে। তবে সাদমানের বাড়িতে অতি নিকটাত্মীয় কয়েকজন এসেছেন। বর তো একা একা বিয়ে করতে যেতে পারে না, বরের সাথে বন্ধু, ভাই, চাচা মিলে কয়েকজন সাথে যাবে। তবে বরের বাড়িতে তেমন কোনো আয়োজন নেই। নীরার জন্য কেনা সমস্ত কিছু সকাল সকাল পাঠিয়ে দেওয়া হয়েছে। ও আজ নিজে গিয়ে নীরাকে পার্লারে ডেকে এসেছে। নীরার সাথে সেখানে থাকার মতো যেহেতু কেউ নেই, তাই সাদমান নিজেই নিজের চাচাতো এক বোনকে সেখানে ডেকে এসেছে। নীরার যেন কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য। মৌয়ের অর্ধেকের বেশি সময় প্রেগনেন্সিতে কেটে গেছে অনেক আগেই। পেট অনেকটা উঁচু হয়েছে। এখন যে কেউ প্রথম দেখাতেই বুঝে যাবে মৌ প্রেগনেন্ট। এটাতেই তার একটু আক্ষেপ। শাড়ি পরে সাজগোজ করে তবুও ভালো করে সুস্থ মানুষের মতো চলাফেরা করতে পারবে না। বাড়িতে সকাল থেকেই রান্নাবান্না হচ্ছে। বাসার নিচে রান্নার কাজ চলছে, লোক রাখা হয়েছে রান্নার জন্য। পারাজ এবং ওয়াজ সকাল থেকে সেখানে কাজ করছে। পারাজের বাবা বসে দেখাশোনা করছেন সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। প্রায় দুপুরের দিকে ওয়াজের ডাক পড়ল বাসায়। মৌ রেগেছে, সে কিছুতেই বুঝতে পারছে না কোন শাড়িটা পরবে। মৌ ইদানিং খুঁতখুঁতে স্বভাবের হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক পর্যন্ত পছন্দ মতো হওয়া চাই। ওয়াজ কাজ ফেলে রেখে বাসায় এলো। বেসিনে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে মৌয়ের রুমে প্রবেশ করলো। মৌ গোসল শেষ করে বিছানায় ডজনখানেক শাড়ি ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। কিছুতেই ঠিক করতে পারছে না কোনটা পরবে। ওয়াজ রুমে প্রবেশ করতেই মৌয়ের মুখ আরো ভার হলো। ওয়াজ এসে পাশে বসে নরম গলায় শুধালো, কি হয়েছে? মৌ মুখ গোমরা করে বলল, কোন শাড়ি পরবো? একটাও ভালো লাগছে না। আর শাড়ি পরলেও তো উঁচু হয়ে থাকবে। কেন? তুমি বাচ্চার উপস্থিতি বুঝতে পারছো? সে তোমার মাঝে বড় হয়ে উঠেছে, এতে তুমি খুশি নও? মৌ ঠোঁট উল্টে ওয়াজের দিকে তাকালো, মিনমিন করে বলল, খুশি কেন হব না? ওকে আমার পর নাকি? কিন্তু কি করব আমি এখন? ওয়াজ উঠে আলমারির এক কোণা থেকে একটা প্যাকেট বের করে নিয়ে এলো। মৌয়ের হাতে ধরে দিয়ে বলল, গতরাতে এটা পছন্দ হওয়ায় নিয়ে এসেছি, এটা পরো, ভালো লাগবে। শাড়ির আঁচল ছেড়ে হাতের ওপর রাখো, তাহলে দেখবে বাবু ওকে দেবে না। মৌ হেসে প্যাকেট থেকে শাড়ি বের করলো। হাঁচ খুলে এপাশ ওপাশ করে দেখে গালের সাথে লাগিয়ে মিষ্টি হেসে পড়ল, খুব পছন্দ হয়েছে, আমি এটাই পরছি তাহলে। মৌয়ের কপালে গালে লেপটে থাকা চুলগুলি সরিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, শাড়ি পরে সাবধানে হাঁটতে হবে, খেয়াল রেখো পায়ে যেন বেঁধে না যায়। আপনি কি করতে আসেন মশাই? বাবু এবং বাবুর মা দুজনেরই খেয়াল রাখা আপনার দায়িত্ব। ওয়াজ মৃদু হেসে মৌকে বুকে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমরা দুজনে আমার দায়িত্ব, চিন্তা করো না, আল্লাহ আছে, তিনি সব কিছু ঠিকঠাকভাবে পার করে দেবেন। মৌ মুখ উঁচু করে ওয়াজের দিকে তাকিয়ে চোখে মুখে হাসি লেপটে বলল, ভালোবাসি। ওয়াজ জানালা দিয়ে বাহিরে নজর রেখে বলে উঠল, ঠিক ওই আকাশের সমান, যার শুরু তোমার চোখে পড়বে না আর শেষটাও না। হাতে সব কাজ শেষ হতেই ফাহমিদা বেগম বেলাকে গোসল করে রেডি হতে পাঠিয়ে দিয়েছেন। বেলা সকাল থেকে কাজ করছিল। বাড়িতে বিয়ের অনুষ্ঠানের অনেক কাজ রেখে হাত গুটিয়ে বসে তো আর থাকতে পারে না। ভালো করে হাতটা ধুয়ে রুমে এলো বেলা। আজ বিয়েতে কী পরবে সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিল সে। আগে থেকে ঠিক করে না রাখলে পরে পছন্দ করে পরতে দেরি হয়ে যায়। বেলা আপাতত তাড়াতাড়ি করে গোসলটা সেরে নিল। পরনে লাল শাড়ি, চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। আয়নার নিজের দিকে ভালোভাবে দেখতেই খেয়াল করলো বাম গালে ঠিক মাঝ বরাবর একটা ব্রণ দেখা যাচ্ছে। মাথা লাল হয়ে আছে। অস্পষ্ট ব্রণ স্পষ্টভাবে দেখার জন্য সামনে থেকে বেঁকে ভালোভাবেই দেখার চেষ্টা করলো। বেশ বড়সড় ব্রণটা। আফসোসের স্বরে বলে উঠল, ঈদ আর যে কোনো অনুষ্ঠানের আগে তোদের উকি ঝুঁকি না দিলে চলে না, তাই না রে? হঠাৎ এই রুমের দরজা আটকানোর শব্দ হতে চমকে পিছনে তাকালো বেলা। ফারাজ রুমে ঢুকে সিটকিনি আটকে দিয়েছে। বেলা ওভাবেই দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছে বলল, দিন দুপুরে বিয়ে বাড়িতে দরজা আটকানোর কি হলো মশাই?
ফারাজ ধীর পায়ে হেঁটে সোজা বেলার সামনে দাঁড়ালো। মৃদু হেসে বলল, অনেকক্ষণ বউকে কাছে পাচ্ছি না, এখন যেহেতু পেলাম, মাঝে যেন কেউ ঢুকে না পারে, তাই ব্যারিকেড দিয়ে এলাম। অলরেডি আমাদের মাঝে কেউ চলে এসছে বিনা আমন্ত্রণে। ফারাজ বেলার কোমর ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে চোখের দিকে তাকিয়ে বলে উঠল, দেখো কেউ নেই এখানে, তুমি আমি ছাড়া আর একটা প্রাণও নেই, আপাতত আসবেও না। বেলা ঠোঁট উল্টে গালে ব্রণের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দেখিয়ে বলল, এই যে দেখুন সাহেব, সে চলে এসছে। ব্রণ সহ তোমায় দেখতে খারাপ লাগছে না? বললেই হলো নাকি? ব্রণ সহ ভালো লাগলে কি আর আফসোস করতাম? ফারাজ আলতো করে ব্রণের জায়গায় ঠোঁট ছুঁয়ে দিল। ফারাজের এমন কাণ্ডে বেলা কিছু বলবে তার আগেই ফারাজ বলে উঠল, ওখানে আমার স্পর্শ আছে, এখনো তোমার চোখে খারাপ লাগবে? বেলা ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না, এখন ছাড়ুন, রেডি হতে হবে। এখন বিয়ের জন্য রেডি হও, আর রাতে বাসরের জন্য। বাসরের জন্য যাদের রেডি হতে হবে তারা আগে থেকেই হয়ে আছে, ছাড়ো। সাদমান নতুন বিয়ে করবে বলে শুধু সেই বাসর করবে নাকি? পুরনোদের অধিকার নেই? লাজ লজ্জা দান করে বসে আছো? না, বিসর্জন। অসভ্য। রাতে তবে দুইটা বাসর হচ্ছে। বেলা নিজেকে ছাড়িয়ে নিয়ে ফারাজকে ওয়াশরুমের দিকে ঠেলে দিয়ে বলল, আপাতত গোসলটা শেষ করুন, পরেরটা পরে দেখা যাবে। ফারাজ ঘুরে এগিয়ে এসে বলল, একটা চুমু অন্তত দিতে দাও। বেলা মাথা ঝোঁকাতেই ফারাজ বলল, ঠোঁটে, ভেজা ঠোঁটে। বেলা হুঙ্কার দিয়ে বলে উঠল, গেলেন আপনি? ফারাজ যেতে যেতেই হড়বড়িয়ে পড়ল, ভালোবাসি। বেলা সেখানেই দাঁড়িয়ে মৃদু হেসে স্বস্তির নিঃশ্বাস ফেল। এই মানুষটা এমন পাগলামি না করলে বরং খারাপ লাগে তার। বরযাত্রী এসে বসেছে অনেকক্ষণ আগে। খাওয়া দাওয়া শেষ করে এখন কাজী সাহেবকে নিয়ে বসেছে সবাই। নীরা লাল খয়েরি বিনারসি পরে বউ সাজে বসে আছে সাদমানের পাশে। চারিদিকে মানুষজন বিয়ের আসরে আসা শুরু করেছে। গুরুজনেরা বিয়ের দায়িত্বে রয়েছেন। কাজী সাহেব বিয়ের কাগজপত্রের সব কাজ শেষ করে শরীয়ত মোতাবেক বিয়ের কাজও সম্পন্ন করলেন। বর বউকে পাশাপাশি বসিয়ে রেখে বড়রা জায়গা পরিবর্তন করলেন। কেউ কেউ তো বাড়ির দূরে বলে আগে রওনা দিয়ে দিয়েছে। জায়গা অনেকটা ফাঁকা হতেই সাদমান নীরার দিকে চাইল। নীরা মাথা নিচু করে বসে আছে। সাদমান সবার চোখ এড়িয়ে নীরার দিকে একটু ঘেঁষে বসলো। ভাউর সাথে সাদমানের স্পর্শ পেতেই তার দিকে তাকালো নীরা। সাদমান নীরার দিকে স্থির তাকিয়েই বলল, অসম্ভব রকমের সুন্দর লাগছে তোমাকে। যেখানে চোখ ফেরানো দায়, সেখানে আমি তোমাকে ভালো মতো দেখারই সুযোগ পাচ্ছি না। নীরা লজ্জায় লাল হলো, মাথা নিচু করে নিল তাড়াতাড়ি। সাদমান অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, শোনো, হুম? আমি তোমাকে ভালোবাসি। নীরা উত্তর দিল না। এই সময় সাদমানও উত্তরের অপেক্ষায় নেই। মনের কথা বলতে পারাটাই যেন মুখ্য ছিল। পেছনের দিক থেকে কেউ হঠাৎ বলে উঠল, ভালোবাসার কথা, বউয়ের রূপের প্রশংসা ইত্যাদি ইত্যাদির জন্য বাসর ঘরের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দুজন এখন একটু ছবি তোলার জন্য প্রস্তুত হলে আমরা সাধারণ মানুষরা ধন্য হতাম। আমার বউটা ফ্যামিলি ফটো ওঠার জন্য বহু কষ্টে অপেক্ষারত, দয়া করলে ভালো হতো। সাদমান পিছনে তাকাতে দেখলো ওয়াহাজ দুহাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। নীরা ওয়াহাজকে দেখে তার কথা শুনে বেশ লজ্জা পেল। মনে মনে সাদমানকে হাজারখানে কথা শুনিয়ে ফেলল। সাদমান শুধু বলল, ইত্যাদি ইত্যাদি জিনিসটা কি ভাই? ওয়াহাজ দুহাত দিয়ে নীরার কান চেপে ধরে সাদমানকে ফিসফিসিয়ে বলে উঠল, বিয়ে করেছ, বাসর ঘরে গেলেই টের পাবে ইত্যাদি ইত্যাদি জিনিসটা আসলে কি। এখন ফটো সেশন হবে, আপাতত মুখটা বন্ধ রাখো। বউকে দেওয়ার জন্য সারা রাত সময় পাবে, 10 মিনিট আমাদের দাও। ওয়াজ চলে গেল ফটোগ্রাফারকে ডাকতে। কিছুক্ষণের মধ্যে ফটোগ্রাফার সহ দুই বাড়ির সবাইকে নিয়ে উপস্থিত হলো। বড়দের ছবি ওঠা শেষ হলে এবার ওয়াজ বউকে নিয়ে সাবধানে মঞ্চে উঠল। ফারাজ আর বেলার নিচেই দাঁড়িয়ে কথা বলছিল। ফারাজ কি বলছিল কে জানে, তার কথা শুনে বেলা হেসেই যাচ্ছিল। বেলার হাসি খেয়াল করতে চোখ আটকে যায় ফারাজের। বেলা হাসছে আর সেই হাসি মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে ফারাজ। সবাই যখন তৈরি হচ্ছিল, ফটোগ্রাফার সবাইকে বলে দিচ্ছিল কে কীভাবে দাঁড়ালে ছবি সুন্দর আসবে, তখনই সাদমান ফারাজকে ডেকে বলে উঠল, ভাই, প্রেম বাদ দিয়ে ছবি ওঠাতে আয়।
বিয়ের আমার হচ্ছে, কিন্তু তোদের দেখে মনে হচ্ছে যে এখানে তোদের দুজনের ডেট চলছে। সাদমানের কথায় সবার চোখ বেলা আর ফারাজের দিকে চলে যেতেই বেলা খেয়াল করলো ফারাজ তখনও এক পলকে চেয়ে আছে। আশেপাশের মানুষকে দেখে লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে তার। ফারাজের হাতে সজোরে চিমটি কেটে যাতে দাঁত চেপে বলে উঠল সে। চলো। একের পর এক দারুণ মুহূর্তগুলোর ছবি ক্যামেরাবন্দি হচ্ছে। সবার মুখ হাস্যোজ্জ্বল। ওহাজ মৌকে সযত্নে বুকের কাছে নিয়ে দাঁড়িয়েছে। একটা হাত পুরো মানুষটাকে আলিঙ্গন করে রেখেছে যেন। বেলা ফারাজ পাশাপাশি দাঁড়িয়ে। ছবি ক্লিক হয়েই যাচ্ছে। ফারাজ নিজ স্ত্রীকে ক্ষণে ক্ষণে মুগ্ধ চোখে দেখছে। সে এখন সবাইকে কিভাবে বোঝাবে এই মানুষটার উপর থেকে চোখ সরানো চেয়ে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তার ইচ্ছে করছে জনমানবহীন একটা ঘরে এই মানুষটাকে ঠিক সামনেটায় বসে দু চোখ ভরে দেখতে। সাদমান এবং নীরাকে এবার দাঁড়াতে বলা হলো। দাঁড়ানো অবস্থায় কয়েকটা ছবি তুলতেই পায়ে হঠাৎ ব্যথা পেয়ে নীরা পড়ে যাবে, তখন সাদমান সাবধানতার সাথে ধরে ফেলল। পায়ের দিকে তাকাতেই দেখলো নীরার পা লাল হয়ে আছে। বিয়ের নতুন জুতো পরায় পায়ে কেটে বসেছে যেন। তৎক্ষণাৎ সবার কোনো চিন্তা না করে বসে পড়ল সাদমান। মাথা উঁচু করে নীরার দিকে তাকিয়ে বলল, উঁচু জুতা পরে থাকতে হবে না, খুলে ফেলো, আমি নিজের কাছে রাখছি ওটা। নীরা লজ্জায় প্রথমে খুলতেই না চাইলেও শেষমেশ সবার জড়জড়িতে খুলতে হলো। সাদমান নীরা জুতো পাশে রেখে ফটোগ্রাফারের কথা অনুযায়ী ছবি ওঠায় মন দিল। নীরা সাদমানের ব্যবহারে প্রথমে লজ্জা পেলেও এখন অসম্ভব রকমের ভালো লাগছে তার। পুরুষ যখন ব্যক্তিগত নারীকে এমন যত্ন করে রাখে, সেই নারীর আলাদা করে দামি কিছু আর প্রয়োজন হয় না। সাদমানের দিকে তাকাতেই দেখলো সাদমান আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। নীরার চোখ নামিয়ে নেবে তখনই সাদমান অল্প আছে বলে উঠল, চোখে চোখ রাখতে দাও, নামিয়ে নিও না। এজন্য এক প্রেম বিনিময় চলতে শুরু করলো। এই মুহূর্তে জীবনের সবটুকু মেঘ সরিয়ে আলোতে মেতে উঠল সবাই। নিজ নিজ প্রিয় মানুষের কাছে ঠাঁই খুঁজে পেল প্রতিটা মন এবং দেহ। আজ সত্যি সত্যি জীবনের সবটুকু মেঘ বিয়োগ হয়ে চলতে শুরু করলো প্রেমের মৌসুম। এই মৌসুম দীর্ঘ হোক, এই ভালোবাসার আয়ুকাল শেষ নিঃশ্বাস অবধি থেকে যাক। প্রতিটা প্রাণ তার প্রিয় মানুষের সংস্পর্শে বসত করুক।